হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেলে। আজকে নিয়ে চলে আসলাম আমি ফিজিক্যাল সায়েন্সের 4 নম্বর চ্যাপ্টারে তাপের ঘটনা সমূহ, থার্মাল ফেনোমেনা। তো তোমার ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের 4 নম্বর চ্যাপ্টার দেখবে। ওই 4 নম্বর চ্যাপ্টারে হচ্ছে দেখবে তাপের ঘটনা সমূহ থেকে। মাধ্যমিকে মোটামুটি ক্লাস 10-এ 5 মার্কস থাকে এই চ্যাপ্টার থেকে। ওকে, এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের মধ্যে কি কি বিষয়গুলো কভার করা যায় সেগুলো আমি যতটা পারি চেষ্টা করতেছি। ওকে, তো দেখে নাও। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে, আমার ভিডিওটা একটু দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এমএন ফিজিক্স 360। ঠিক আছে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। তো প্রথমে আমাদের জানতে হবে যে কোনো পদার্থে যদি আমরা তাপ দিই, যে কোনো পদার্থে তাপ দাও না কেন, তাপ দেওয়ার ফলে তুমি দেখবে যে প্রত্যেক পদার্থের কিছুটা কিছুটা পরিমাণ তাপের প্রসারণ ঘটবে। যেমন তুমি যদি বলো যেটা একটা ধরো লোহার নিলাম আমি, ঠিক আছে, এটা তামা নিলাম এখানে। ধরো আর একটা তোমার পদার্থ তুমি যে কোনো নিতে পারো, মেটাল বা মেটাল জায়গা না পারো। তা আমি এখানে ধরলাম, আমি কি নিলাম, তামা, সাপোজ কপার। এটা ধরো লোহা নিলাম ধরো, আর এটা সিলভার বা সোনা বা আর কিছু নিতে পারো। সোনা নিলে এই ইউনিট। তুমি এই পদার্থগুলোতে যদি তুমি হিট প্রয়োগ করো, ঠিক আছে, তুমি যদি এখানে হিট প্রয়োগ করো, একটা সময় তুমি দেখবে যে কিছুটা হলো পরিমাণ হলো প্রসারণ ঘটবে। সে হচ্ছে কি যে উপাদান অনুসারে বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম প্রসারণ করতে পারে। যেমন সিলভারের যতটা প্রসারণ ঘটবে, ঠিক আছে, সোনা ততটা না ঘটতেও পারে। তামার দেখা হলো বেশি ঘটলো, বা রূপার বেশি ঘটলো, এটাও হতে পারে। ঠিক আছে, বা তার থেকে লোহার একটু কম প্রসারণ ঘটলো। এরকম হচ্ছে কি, যদি প্রসারণ যদি দেখতে যাও তাহলে হচ্ছে সিলভারের সব থেকে বেশি প্রসারণ ঘটে, তারপর হচ্ছে তামা, তারপর হচ্ছে লোহা, ঠিক আছে, তারপর হচ্ছে সোনা। এইভাবে প্রসারণ গুলো ঘটতে থাকে। ওকে, একই পরিমাণ তুমি তাপ প্রয়োগ করলে বিভিন্ন পদার্থে দেখবে তোমার বিভিন্ন রকম প্রসারণ ঘটে, কারি কম কারি বেশি। ঠিক আছে, হ্যাঁ, তবে এটা মনে রাখতে হবে যে এটা সাধারণত কঠিন পদার্থের প্রসারণ গুলো বেশি ঘটে। যেমন কঠিন পদার্থে 3 প্রকারের প্রসারণ ঘটবে, আমরা এই চ্যাপ্টারে এগুলো ডিসকাস করবো আজকে। কিন্তু যেহেতু তরল বা গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই, আয়তন আছে, তাই সেক্ষেত্রে তুমি দেখবা যে এক প্রকারের প্রসারণ ঘটবে। ওকে, তো ফার্স্ট আমরা দেখে নিই তাপের প্রসারণ বা তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপ্যানশন বলতে পারো। থার্মাল এক্সপ্যানশন, থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশন বা তাপীয় প্রসারণ জিনিসটা কি, তুমি কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে তোমার দেখবা কিছুটা হলেও প্রসারণ ঘটবে। সে যে কোনো পদার্থ হোক না কেন, তুমি তাপ প্রয়োগ করো, কিছু পরিমাণ তোমার দেখবা প্রসারণ ঘটবে। সে হতে পারে দৈর্ঘ্য বরাবর ঘটতে পারে, প্রস্থ বরাবর ঘটতে পারে, অথবা ভলিউমেট্রিক আয়তন বরাবর ঘটতে পারে। ঠিক আছে, তাপ প্রয়োগ করলে দেখা দৈর্ঘ্য বরাবর এইটুকু প্রসারণ হলো, এইখান থেকে এইটুকু হলো, আর এইটুকু প্রায়, এটা হচ্ছে প্রাইমারি লেন্থ। তারপরে হচ্ছে তাপ প্রয়োগ করলে এইটুকু একটু প্রসারণ ঘটলো। ঠিক আছে, অথবা এইদিকেও ঘটতে পারে, অথবা নিচে হতে পারে। ঠিক আছে, এরকম প্রসারণ হতে পারে। এই যে প্রসারণ ঘটে, এই পদ্ধতিটার নাম হচ্ছে কি তাপীয় প্রসারণ। তাহলে কিন্তু কঠিন পদার্থ থেকে যদি তুমি তাপ প্রয়োগ করো, তাহলে উষ্ণতা বৃদ্ধির জন্য দেখবা তার আকার এবং আয়তনের পরিবর্তন হয়। কি হবে, আকার আয়তনের পরিবর্তন হয়, এক কথায় প্রসারণ ঘটে। ঠিক আছে, একে বলা হয় কি তাপীয় প্রসারণ। তো যদি লেখা যায় সংজ্ঞাটা, তাহলে কিভাবে লিখবো, অথবা তুমি এটাকে কঠিনের তাপীয় প্রসারণ বলো, তাও চলবে। কঠিনের লিখে দিচ্ছি আমি, কঠিনের কঠিনের তাপীয় প্রসারণ কাকে বলে। কোন কঠিন পদার্থে, আনসারটা লিখে দিই, কোন কঠিন পদার্থে, কোন কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে, তাপ প্রয়োগ করলে, তাপ প্রয়োগ করলে, কোন কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তার আকার
আয়তনের আয়তনের প্রসারণ ঘটে, প্রসারণ ঘটে। ঠিক আছে, তাপ প্রয়োগে তাপ প্রয়োগে প্রয়োগে কঠিনের এই প্রসারণকেই কঠিনের তাপীয় প্রসারণ বলা হয় বা প্রসারণ বলা হয় বা তাপীয় প্রসারণ বলা হয়, তাপীয় প্রসারণ বলে। ওকে, এই ছোট্ট সংজ্ঞা একবারে, কোনো ব্যাপার না, খুবই সহজ সোজা। কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তুমি দেখবে তার আকার বা আয়তনে প্রসারণ ঘটে। তাপ প্রয়োগে কঠিনের এই প্রসারণকে বলা হয় কি? তাপীয় প্রসারণ। ওকে, তাপীয় প্রসারণ বলে বা থার্মাল এক্সপানশন বলে। ওকে, তুমি যে কোনো পদার্থ হতে পারে, ধাতব হতে পারে, অধাতব হতে পারে। ধাতবের ক্ষেত্রে প্রসারণটা বেশি হয়, কিন্তু অল্প পরিমাণ তুমি তাপ প্রয়োগ করলে, অথবা যেমন তোমার লোহার ক্ষেত্রে সামান্য তুমি তাপ প্রয়োগ করে যে প্রসারণ ঘটাতে পারবে সেটা কিন্তু পারবে না। হ্যাঁ, যেমন তোমার ইনভার, সামান্য তাপে তোমার প্রসারণই ঘটবে না, কোনো প্রকার প্রসারণ ঘটবে না, ক্ষেত্রীয় প্রসারণ ঘটবে না, দৈর্ঘ্য প্রসারণ ঘটবে না, আয়তন প্রসারণও ঘটবে না সামান্য তাপে। ওকে, আর লোহার ক্ষেত্রে তো যেহেতু সামান্য প্রসারণ ঘটে, ওটা আমরা খালি চোখে দেখতেও পাবো না, কিন্তু প্রসারণ ঘটে, প্রত্যেক পদ্ধতি প্রসারণ ঘটে। ওকে, এই যে কঠিন পদার্থের প্রসারণ বা তাপীয় প্রসারণ, আশা করি একটু নিশ্চয় না। এই তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপানশন অফ সলিড তিন প্রকারের হতে পারে কঠিনে। কঠিনের যে তাপীয় প্রসারণটা হয় কত প্রকার হয়? তিন প্রকার। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, কঠিনের তাপীয় প্রসারণ। কেন 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 কারণ কঠিন পদার্থের হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন আছে, তাই তিন প্রকার প্রসারণ লক্ষ্য করতে পারবে। বাকি আমাদের যে তরল বা গ্যাস আছে শুধু তাদের আয়তন প্রসারণ দেখবো আমরা। তো কঠিনের তাপীয় প্রসারণ কত প্রকার? তিন প্রকার প্রসারণ। কঠিনের তাপীয় প্রসারণ কত প্রকার? তিন প্রকার। এক নম্বর রোমানাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে পারো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, coefficient of linear expansion, coefficient of linear expansion। রোমান 2 ক্ষেত্র প্রসারণ, কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, coefficient of surface expansion। ওকে, তারপর আরেকটা তুমি দেখতে পাবা আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কত রকম প্রসারণ। coefficient of volume expansion, তাহলে তিন প্রকার প্রসারণ দেখা যায় কঠিন পদার্থের ক্ষেত্রে। কি কি বলে না একবার? কঠিনের তাপীয় প্রসারণ কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ তুমি লিখতে পারো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তিন প্রকার প্রসারণ। এবং তিন প্রকার প্রসারণ সম্বন্ধে আমরা একটু ডিটেইলসে জানবো এখন। ওকে, তো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কত প্রকার? তিন প্রকার। কি কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা ইংলিশে বলি coefficient of linear expansion, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক coefficient of surface expansion অথবা superficial expansion ও বলতে পারবে। আয়তন প্রসারণ গুণাঙ্ক coefficient of volume expansion অথবা cubic expansion বলতে পারবে। ওকে, টুকে নাও পজ করে, টুকে নিয়েছো আশা করি। ওকে, এবার আমরা প্রথমে যেটা জেনে নেব হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? সাপোজ এটা একটা লোহার দণ্ড, ঠিক আছে, তুমি এখান দিয়ে তাপ প্রয়োগ করছো বা এখানেও তাপ প্রয়োগ করতে পারো, এটা কোনো ফ্যাক্টর না।
তুমি এবার যদি করো তারপরে তুমি দেখবে দৈর্ঘ্য বরাবর, কোন বরাবর, দৈর্ঘ্য বরাবর ধরবে একটা পরিবর্তন হবে। কি হবে? দৈর্ঘ্য বরাবর যদি পরিবর্তন হয়, ধরে নাও দৈর্ঘ্য বরাবর যদি পরিবর্তন হয় বা প্রসারণ হয়, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য। এটা মনে রাখবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর মানে একক দৈর্ঘ্যে যে পরিমাণ তোমার কি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বললাম আমি? প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোন পদার্থের কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ তোমার কি হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, তাকে বলা হয় কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। চলো সংজ্ঞাটা দেখি। কি বললাম? কোন পদার্থের কোন কঠিন পদার্থের কোন কঠিন পদার্থের তোমরা 1.5 স্পিডে দেখে নিবে। কোন কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে যে পরিমাণ কি দৈর্ঘ্য প্রসারণ হয়, কি হয় দৈর্ঘ্য প্রসারণ হয়। ঠিক আছে, চিত্রটা মুছে দিচ্ছি আমি। ধরো তোমার এইদিকে চিত্রটা এঁকে দিচ্ছি। দৈর্ঘ্য প্রসারণ এইটুকু হলো, এইদিকে হালকা করে। ওকে, যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বা আগে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। হলো? অথবা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন বলে। কি বললাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোন কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হয় কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, মনে করি বা ধরি T1 উষ্ণতায় কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ধরে নাও L1। উষ্ণতা বৃদ্ধি করে যদি তুমি T2 করে দাও, উষ্ণতা ধরো বৃদ্ধি করলে, T2 উষ্ণতায় তাহলে ওই কঠিন পদার্থের তোমার দৈর্ঘ্য প্রসারণ কত হবে? L2। কত? L2। therefore দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা আলফা দিয়ে লিখি, ঠিক আছে, তাহলে আলফা ইকুয়ালস টু কতটা হবে? L2 মাইনাস L1। আগে ধর তোমার এখান থেকে আমাদের দৈর্ঘ্যটা ছিল L1, একটু বেড়ে গিয়ে দুদিকে দৈর্ঘ্য বেড়ে গিয়ে যেটুকু বাড়লো এখান থেকে এইটুকু দূরত্ব আমরা তখন ধরে নেব এটা হচ্ছে কি L2। তো কতটা প্রসারণ হলো? এখান থেকে এটা বিয়োগ করে আমরা আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, তো L2 মাইনাস L1। আর টেম্পারেচার কত বৃদ্ধি হলো? T2 মাইনাস T1। ওকে, এই যে দৈর্ঘ্য প্রসারণটা হয়েছে কিসে হয়েছে? L1 এ হয়েছে, যতটা হয়েছে। এই হলো তোমার গাণিতিক উত্তর। তাহলে T1 উষ্ণতায় কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ যদি L1 হয় এবং উষ্ণতা বাড়িয়ে যদি T2 করা হয়, উষ্ণতা যখন আমি দিলাম তখন দেখব দৈর্ঘ্য প্রসারণটা বেড়ে যাবে। এদিকে একটা বাড়বে, এদিকে পরিমাণটা বাড়বে, দৈর্ঘ্য বরাবর বাড়বে। তখন T2 উষ্ণতায় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ যদি L2 হয়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক therefore alpha equals to L2 minus L1 by T2 minus T1। কিসে আমি বৃদ্ধি করেছি? এটা L1 এ বৃদ্ধি করেছি, ওই জন্য L1 করে দিয়েছি। হলো এটা। শুধু আমরা এখানে কি করব দেখবা, এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে, আমরা এটাকে করব এখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। যদি আমি যদি আমি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করি, তাহলে সেম কথাগুলো লিখব ডেফিনিশনে। কোন কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোন একক দৈর্ঘ্য লেখা আছে, এখানে আমরা জাস্ট কি করব বলতো? একক ক্ষেত্রফলে
একক ক্ষেত্রফলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ লেখা আছে, এখানে আমরা জাস্ট খালি এখন এটাকে মিলিয়ে আমরা কি লিখবো, যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয়, যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তাকে ওই পদার্থের কি বলা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। একবার সেম ডেফিনিশন লেখা যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এখানে চেঞ্জ করে দিতে হবে, তাহলে অ্যানসারটা হবে সেম। আমি এখন তাহলে যদি আমি বলি টিয়ন উষ্ণতায় কোন কঠিন পদার্থের দৈর্ঘ্যের জায়গায় আমরা কি লিখবো, এখন ক্ষেত্র লিখবো। দৈর্ঘ্য কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ যদি কতটা হয়, ক্ষেত্র প্রসারণ যদি S1 হয় এবং T2 উষ্ণতা বৃদ্ধি করার ফলে যদি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কতটা হয়, যদি S2 হয়, তাহলে এখানে মানগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ক্ষেত্র প্রসারণকে আমরা লিখি কি দিয়ে, বিটা দিয়ে। তাহলে বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1। এবার ক্ষেত্র প্রসারণ যদি হয় তার মানে তুমি বুঝতে পারছো যে একটা দৈর্ঘ্য বরাবর প্রসারণ হচ্ছে আর এখানে প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর, আর এইটুকু ধরে বৃদ্ধি হলো। আগে ছিল ধরো আমাদের S1, পরে এইটুকু বৃদ্ধি হয়ে তোমার ধরো গেল কতটা, S2। তাহলে কতটা পরিমাণ বাড়লো, S2 মাইনাস S1। ধরো এটা আগে দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, এখন হলো 12 সেন্টিমিটার ক্ষেত্র প্রসারণ। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 2। কততে বাড়লো, 10 এ বাড়লো। তাহলে টেম্পারেচারটা কত, T2 মাইনাস T1, T2 মাইনাস T1। কত ক্ষেত্র প্রসারণ হয়েছে, S1। এটা হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। সেম ডেফিনিশন গুলো খালি এখানে চেঞ্জ করো। কোন কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক ক্ষেত্রফলে, এই যে এখানে ক্ষেত্রফলে, তাহলে এই ওয়ার্ডটাকে আমরা লক্ষ্য রাখবো। যে পরিমাণ কি হলো, যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয়, আর আমি এর আগে কি বলেছিলাম, দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, আর এখন আমি ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এবার আমরা যে আয়তন প্রসারণ গুণাঙ্ক লিখবো সেম ভাবে লিখবো। দেখো আমি এটা চেঞ্জ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর। এবার রূপান্তরিত কি প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্ক। চলো এগুলো সেম চেঞ্জ করে দিতে হবে। এগুলো আমি একটু এখানে চিত্রটা আমি ভলিউম টাইপের কিছু নিয়ে নিই। যেমন ধরো একটা আয়তঘনক নিয়ে নাও, ঠিক আছে, এই হলো ধরো আয়তঘনক। এবার হচ্ছে কি তোমার প্রসারণটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হবে, প্রস্থ বরাবর হবে এবং উচ্চতা বরাবর হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে 3D তে মেইনলি বোঝা যায় বেশি আর কি, 3D পিকচার যদি হয়। তাহলে এইভাবে প্রসারণটা হচ্ছে আমাদের, ওকে। এইভাবে দেখো প্রসারণটা আমি দেখাতে চাচ্ছি, দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর যদি প্রসারণ হয়। এখানে চলো চেঞ্জ করি। তাহলে কোনো কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক ক্ষেত্রফল লেখা আছে, আমরা এখানে তাহলে এখন কি লিখবো, একক আয়তনে, একক আয়তনে লিখবো আমরা। একক আয়তনে যে পরিমাণ কি হয়, ক্ষেত্র প্রসারণ তো হবে না, তাহলে কি হবে এখানে আমাদের এখন আয়তন। কত সোজা না ডেফিনেশন গুলো, আয়তন প্রসারণ হয় তাকে কি বলে, তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, ঠিক আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ধরি T1 উষ্ণতায় কোন কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি, আয়তন প্রসারণ ধরে নাও তুমি V1। টেম্পারেচার বাড়িয়ে দিলাম, টেম্পারেচার বাড়িয়ে T2 করলাম, তাহলে ওই উষ্ণতায় কোন কঠিন পদার্থের তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটা কত হয়ে যাবে, V2। আয়তন প্রসারণকে আমরা কি লিখি, গামা। তাহলে গামা ইকুয়ালস টু হচ্ছে কি V2 মাইনাস V1, বাই T2 মাইনাস T1। টেম্পারেচারের ডিফারেন্স কতটা ভলিউম হয়েছিল, আগের ভলিউমটা যদি ধরো তোমার 10 কিউবিক ঘন সেন্টিমিটার হয়, পরে তুমি তাপ দিয়ে তোমার ধরো করলাম 12 ঘন সেন্টিমিটার, তাহলে বৃদ্ধিটা কত হলো, 2 ঘন সেন্টিমিটার। তাহলে কততে হলো, 10 এ হলো, মানে V1 হলো, ওকে। এটা হচ্ছে কি আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, ওকে। খুবই সোজা। দেখো একটা তোমাকে খালি মুখস্থ করতে হচ্ছে কি,
যে ধরো তুমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একেবারে মুখস্থ করলে, বাকি মোটামুটি সবগুলো হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখলাম, তাহলে আমি কি লিখবো, কোনো কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে লেখা আছে, এখানে আমরা লিখবো একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এটাকে যদি আমি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলি তাহলে সেম ভাষাটা লিখবো, কোন কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এটাকে যদি আমি আয়তন প্রসারণ গুণাঙ্ক বলি তো সেম যেটা লেখা আছে আয়তন, কোন কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তন। তার মানে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে এই জায়গাটা এবং যেটা শেষে তুমি কাকে লিখছো সেই ডেফিনিশনটা। ওকে, খুবই সোজা মুখস্থ বানানো। কোন কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোন একক ক্ষেত্রফলে বা একক দৈর্ঘ্যে অথবা একক আয়তনে যে পরিমাণ তোমার দৈর্ঘ্য প্রসারণ অথবা ক্ষেত্র প্রসারণ অথবা আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের অথবা ওই কঠিন পদার্থের বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অথবা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অথবা আয়তন প্রসারণ গুণাঙ্ক। খুবই সোজা, এবং প্রত্যেকের যদি তুমি দেখতে যাও, আমি মেনলি দৈর্ঘ্য প্রসারণটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এককগুলো তুমি কি করে ফাইন্ড করবে, তাহলে সবগুলো হয়ে যাবে, ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ সবগুলো হয়ে যাবে। আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে লিখে দিচ্ছি ওকে। দৈর্ঘ্য প্রসারণ ধরো তুমি একক ফাইন্ড করবে, তো এবার মনে করো আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু কি লিখেছিলাম, আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1, কত L1 এর অনেক কতটা তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর তুমি বলো এখানে যে তুমি L2 মাইনাস L1 বাই হচ্ছে L1 লিখলো, এটা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, এটা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে দুটোই যদি সমজাতীয় রাশির অনুপাত হয় তাহলে তার যদি কোনো একক থাকে নো, তাহলে এই ক্ষেত্রে যে দৈর্ঘ্য যে আছে এই দৈর্ঘ্যের পরিমাণের উপরে কিন্তু আলফা ডিপেন্ডেন্ট করে না, দৈর্ঘ্যের এককের উপরে কি আলফা ডিপেন্ডেন্ট করে না। তার মানে এর কোনো একক নেই, যেহেতু দুটো সমজাতীয় রাশি হচ্ছে দুটোই দৈর্ঘ্য, এর কোনো একক নেই, তার মানে দৈর্ঘ্যের এখানে কিন্তু একক আমরা পাচ্ছি না। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে একক সেটা দৈর্ঘ্যের এককের উপরে ডিপেন্ডেন্ট করে না, তার ডিপেন্ডেন্ট করছে কার উপরে, টেম্পারেচারের উপরে। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের ভ্যানিশ, তাহলে আমাদের যদি ধরে নিই তা আমাদের থাকলো 1 বাই T2 মাইনাস T1। টেম্পারেচার ডিফারেন্সটাকে যদি আমি T দিয়ে লিখি তাহলে টেম্পারেচার একক কি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা কেলভিন অথবা ফারেনহাইট। এবার যদি আমি ধরো ডিগ্রি সেন্টিগ্রেড লিখি আর ডিগ্রি ফারেনহাইট লিখি আর ডিগ্রি কেলভিন লিখি, তাহলে এগুলো উপরে উঠলে কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এবং ডিগ্রি কেলভিন ইনভার্স, এই आंसर হবে। ওকে, বুঝেছো? তাহলে আলফার একক কি, আলফার একক কি হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলবে, নতুবা ডিগ্রি কেলভিন ইনভার্স বলবে, নতুবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বলবে, এগুলো সব হচ্ছে এসআই ইউনিটে। ওকে, আচ্ছা সেম ভাবে তুমি যদি বিটা দেখতে যাও, বিটা ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1। ওকে, কত S1 দৈর্ঘ্য কতটা, S1 ক্ষেত্রফল কতটা দেখো, তাহলে এখানে ক্ষেত্রফলের উপর ডিপেন্ডেন্ট করে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের এককের উপর ডিপেন্ড করছে, করে না, তাহলে এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত হচ্ছে কোন একক নেই সেম, তাহলে আবার টেম্পারেচার উপর ডিপেন্ড করছে, তাহলে এরও সেম হবে কি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কেলভিন ইনভার্স, ফারেনহাইট ইনভার্স। বুঝে গেছো? নেক্সট আমি যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখতে চাই, আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি দেখতে চাই, আয়তন প্রসারণ গুণাঙ্ক কি লিখলাম, গামা, গামা ইকুয়ালস টু হচ্ছে কি V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1। ঠিক আছে, কতটা আয়তনে এটা প্রসারণ হয়েছিল, V1। আবার দেখো এটা হচ্ছে আয়তন প্রসারণ এবং V1 হচ্ছে আয়তন প্রসারণ, দুটি সমজাতীয় রাশির অনুপাত, আর এখানে আয়তনের কোনো একক থাকতে পারে না, তাহলে থাকবে কার, এই টেম্পারেচার ডিফারেন্সের থাকবে। তাহলে এখানে যে আয়তন প্রসারণের গুণাঙ্ক সেটা হচ্ছে আয়তনের এককের উপরে ডিপেন্ডেন্ট করে না, তাহলে কার উপরে করে, টেম্পারেচারের উপরে। ঠিক আছে, অনলি উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট করে। ঠিক আছে, তাহলে সেম আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে এই যেগুলো কি লিখতে হবে, 1 বাই T, ডিফারেন্সটাকে আমি T দিয়ে লিখলাম, তাহলে T এর একক কি 1 বাই ডিগ্রি সেলসিয়াস ওর 1 বাই ডিগ্রি ফারেনহাইট ওর 1 বাই ডিগ্রি কেলভিন,
এটাকে উপরে উঠিয়ে দিলে হয়ে যাবে কি তোমার ডিগ্রি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি কেলভিন ইনভার্স, ও সরি ফারেনহাইট লিখেছি তো ফারেনহাইট আগে লিখে দিই, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, ডিগ্রি কেলভিন ইনভার্স মাইনাস 1 তুমি যেভাবে বলো। ওকে, এই হচ্ছে এখন। তার মানে আমরা দেখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তাদের দৈর্ঘ্যের এককের উপরে, ক্ষেত্রফলের এককের উপরে এবং ভলিউম এককের উপরে নির্ভর করে না, নির্ভর করে কার উপরে? তাদের উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে। এই জন্য উষ্ণতার এককটাই হচ্ছে তাদের একক। হয়ে গেছে? বুঝে নিয়েছো? বাস, ভেরি গুড। নেক্সট, এবার ধরো তোমার পার্সোনাল একটু কোশ্চেন আমি বলে দিচ্ছি। যেমন তোমাকে যদি বলে তামার কি, তামার তামার দৈর্ঘ্য প্রসারণ, তামার দৈর্ঘ্য প্রসারণ প্রসারণ গুণাঙ্ক, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বুঝো? এটা তোমার প্রশ্ন দিল। আর এটা না দিয়ে তোমাকে অন্য দিতে দিতে পারে। ধরো তোমাকে বললো লোহা, কিসের? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বুঝো? বিভিন্ন পদার্থ তোমাকে ইনভার্স দিতে পারে, এভাবে ডট ডট অনেকগুলো আছে যাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝো। আমি যে কোনো একটা করে দিচ্ছি, আমি তামারটা করে দিচ্ছি। ধরো কি লিখবো আমরা? কত কত প্রসারণ বলেছি? 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, কত ডিগ্রি? 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য তার প্রাথমিক আয়তনের কি, প্রাথমিক দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য বলেছি তাহলে দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্যের 17 × 10⁻⁶ ডিগ্রি 17 × 10⁻⁶ হচ্ছে অংশটা কি হবে? বৃদ্ধি পাবে। এই হলো आंसर, বৃদ্ধি পায়। এইটুকু आंसर। এটাকে তোমার যদি তোমাকে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝায়? সেম आंसर। এখানে জাস্ট কি লিখবে? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য তার প্রাথমিক দৈর্ঘ্যের, এখানে তখন 12 × 10⁻⁶ অংশ বৃদ্ধি পায়। ঠিক আছে? এইটুকু লিখলেই 2 নাম্বার পেয়ে যাবে। ওকে, তো তোমরা লোহারটা নিজে বানিয়ে লিখে নেবে। ওকে ওকে, এগুলো আছে অনেক সময় 2 মার্কের চলে আসলো। তোমাকে বললো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো? তামার বলে দিতে পারে, ইনভার্টার বলতে পারে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকম পদার্থ, নিকেলেরও বলতে পারে। হ্যাঁ, আরেকটা মনে রাখবে, ইনভার্টার যা আছে, ইনভার্ট পদার্থটা, ইনভার্টার কিন্তু সাধারণত না হালকা তাপমাত্রায় বা একটা সামান্য তাপমাত্রায় বা সাধারণ তাপমাত্রায়, যদি আমরা বলি যে সাধারণ তাপমাত্রায় ইনভার্টার কিন্তু দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ কোনটাই হয় না বললেই চলে। এটা মনে রাখবে কিন্তু। ঠিক আছে? সাধারণ তাপমাত্রায় ইনভার্টার কোনো চেঞ্জ হবে না। যদিও লোহার সামান্য আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাই যে সামান্য পরিবর্তন ঘটেছে, কিন্তু ইনভার্টার কোনো পরিবর্তন ঘটে না। ইনভার্টার সম্বন্ধে আরো ডিটেইলস জেনে নেব আমরা ধাতুর চ্যাপ্টার যখন পড়বো। ইনভার্টারকে আমরা যেমন তোমার ওই যে পেন্ডুলাম, ঘড়ির যে পেন্ডুলাম আছে, ওই পেন্ডুলামে ব্যবহার করা হয় ইনভার্টারকে। ইনভার্টার কি কি দিয়ে তৈরি যদি বলা হয়, তো লোহা, নিকেল, ক্রোমিয়াম এবং সামান্য কার্বন থাকে ইনভার্টার। ঠিক আছে? এবার যে তাপের যে পরিবহন, এই তাপের পরিবহনটা মোটামুটি সব পদার্থের ক্ষেত্রে সমান হয় না। আমি একটু আগেই বললাম, যেমন এই পরিবাহিতার উপরে ডিপেন্ডেন্ট করে কোনগুলো পদার্থ তাপ পরিবাহী, কোনগুলো হচ্ছে কুপরিবাহী, সেগুলো আমরা জেনে নেব। তাহলে তাপের সুপরিবাহী, তাপের কি সুপরিবাহী, তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী।
ঠিক আছে, থার্মাল কন্ডাক্টিভিটি কি, থার্মাল কন্ডাক্টিভিটি। তাপের সুপরিবাহী পদার্থ কাকে বলা হয়? যেসব পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তাপের সুপরিবাহী পদার্থ। যেসব পদার্থের মধ্যে দিয়ে কি তাপ সহজে চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তাপের সুপরিবাহী পদার্থ। মেনলি হচ্ছে এগুলো ধাতুগুলোই হচ্ছে কি তাপের সুপরিবাহী, কিন্তু কিছু অধাতু আছে। ধাতু বলতে কি কি বলো? লোহা, নিকেল, কোবাল্ট, তারপরে কপার, ডট 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 ডট। এছাড়া কিছু ধাতুর অধাতু আছে যেটা তাপ পরিবহন করতে পারে, মনে রাখবে কিন্তু, ওকে, পরীক্ষা আসে। অধাতু যেমন হিরে, কি হিরে সব থেকে বেশি, তো অধাতুর মধ্যে সব থেকে বেশি তাপ পরিবহন করে কে? হিরে। এখানে আরো তুমি কিছু লিখতে পারবে, যেমন সিলভার লিখতে পারবে, সোনা লিখতে পারবে, হিরে। তারপর হচ্ছে তোমার গ্রাফাইট, কি গ্রাফাইট। এরা অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু তাপ পরিবহন করে। ব্যতিক্রম কিন্তু মনে রাখবে, সব থেকে কোন পদার্থ তাপ পরিবহন করে কিন্তু যদিও অধাতু, সেটা হচ্ছে কি হিরে, মনে রাখবে। গ্রাফাইট তাপ পরিবহন করে অধাতু হওয়া সত্ত্বেও। ঠিক আছে, তাপের সুপরিবাহী পদার্থ কাকে বলে বললাম? যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তাপ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তাপের সুপরিবাহী পদার্থ। উদাহরণ ড্যাশ 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 ড্যাশ। ওকে, এবং তাপের কুপরিবাহী পদার্থগুলো কাকে বলে? কুপরিবাহী পদার্থ কোনগুলো? যেগুলো পদার্থের মধ্যে মেনলি এটা অধাতু গুলো হয়, অধাতু, গ্যাস, তরল। যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তাপ চলাচল করতে পারে না অথবা চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় কি কুপরিবাহী পদার্থ বা ইনসুলেটর বলা হয়। এগুলো কি বলা হয়? ইনসুলেটর, বলা হয়। ঠিক আছে, এগুলো সাধারণত এই যে দেখবা প্রেসার কুকারের হাতলে, বিভিন্ন চামচের হাতলে কুপরিবাহী পদার্থগুলো ই করা হয়। যেহেতু তাপ চলাচল করতে পারে না তা আমাদের গরম মনে হবে না। ঠিক আছে, যেমন কাঁচ, বিভিন্ন রকম প্লাস্টিক, পিভিসি, টেফলন, কি টেফলন, তারপর হচ্ছে বায়ু, বিভিন্ন রকম আছে। আর যত রকম প্লাস্টিক আমরা বললাম সব হচ্ছে এগুলো কি আমাদের কুপরিবাহী পদার্থ। ঠিক আছে, কিন্তু কিছু তরল পদার্থের মধ্যে ফের আবার তাপ পরিবহন করে, ওগুলো ফের আলাদা ঘটনা। কুপরিবাহী পদার্থ বুঝতে পারলে তাপের, হ্যাঁ কিছু সেমিকন্ডাক্টর আছে, ওটা আলাদা ব্যাপার। সেমিকন্ডাক্টর হচ্ছে কি তোমার তড়িতের তুমি সুপরিবাহী বলতে পারবে না, কুপরিবাহী বলতে পারবে, মধ্যবর্তী একটা পর্যায়ে আর কি। সেমিকন্ডাক্টর যেগুলো, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে কি সেমিকন্ডাক্টর, ওটা আলাদা একটা ইতিহাস হলো। তাহলে তাপের সুপরিবাহী কি? আর শূন্য স্থান যদি হয় তাহলে আদর্শ অন্তরক মনোরক করবে। শূন্য স্থান কি? শূন্য স্থান। শূন্য স্থান হচ্ছে আদর্শ অন্তরক হিসেবে কাজ করে, আইডিয়াল ইনসুলেটর হিসেবে কাজ করে অন্তরক। তো আদর্শ অন্তরক কাকে বলা হয়? কোনটা আদর্শ অন্তরক হিসেবে? আদর্শ অন্তরক শূন্য স্থান। ঠিক আছে, শূন্য স্থানের মধ্যে কিন্তু তাপ চলাচল করতে পারে না। তাপ চলাচলের জন্য কি মাধ্যমের প্রয়োজন হয়? তাপ চলাচলের জন্য কিসের প্রয়োজন হবে? মাধ্যমে। ঠিক আছে, আমি একটা তাপের যে পরিবহন, তাপ যে পরিবহন করে বা তাপের যে চলাচল, সেটার উপর ডিপেন্ডেন্ট করে তিনটি ভাগে ভাগ করতে পারবো। যেমন তোমার পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এবং কি বিকিরণ, এই তিন প্রকারের তাপ চলাচল করতে পারে তিনটি পদ্ধতিতে। কয়টি পদ্ধতিতে তাপ চলাচল করতে পারে? তিনটি পদ্ধতিতে। আমি তিনটি পদ্ধতি মোটামুটি হালকা করে ডেফিনিশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরো তুমি একটা লোহার দণ্ড নিলে বা তামার দণ্ড নিলে বা নিকেল বা কপারের দণ্ড নিলে, তুমি যদি দেখো এই পাশে ধরো আমি হিট দিচ্ছি, এখানে হিট দিচ্ছি, ওকে, তো কিছুক্ষণ পরে তুমি দেখবা এই পাশে তোমাকে গরম মনে হবে। ঠিক আছে, তো এই যে পদ্ধতিতে তাপের যে চলাচল হলো কঠিনের মধ্যে দিয়ে, এই পদ্ধতিটার নাম হচ্ছে কি পরিবহন। তার পরিবহন পদ্ধতি হচ্ছে সাধারণত কিসের ক্ষেত্রে হয়? কঠিন পদার্থের ক্ষেত্রে হয় পরিবহন। ওকে, তুমি এখানে তাপ দিচ্ছ, কিছুক্ষণ পরে তোমাকে এখানে গরম অনুভব হবে। তাহলে যে পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে কি পরিবহন পদ্ধতি। তাহলে যে পদ্ধতিতে, যে তাপের পদ্ধতিতে বা তাপের চলাচল পদ্ধতিতে কঠিনের প্রয়োজন হয় তাকে বলা হয় কি পরিবহন পদ্ধতি।
আর পরিচালন হচ্ছে কি, ধরো তুমি একটা হাঁড়িতে ধরো এভাবে জল তুমি গরম করতেছো, তরলের ক্ষেত্রেও হতে পারে, এটা গ্যাসের ক্ষেত্রেও হতে পারে, তরল বা গ্যাস মনে রাখবে। এখানে তুমি হাঁড়িতে কি করছো, হিট দিচ্ছ, কিছুক্ষণ পর দেখবা এখান থেকে কি হবে, বাষ্পগুলো নির্গত হবে এইভাবে। এটা গ্যাসের ক্ষেত্রেও হতে পারে, লিকুইডের ক্ষেত্রেও হতে পারে পরিচালন পদ্ধতিটা। তাহলে যে পদ্ধতি হচ্ছে কি, যে পদ্ধতিতে তাপ হচ্ছে তরলের মাধ্যমে অথবা গ্যাসের মাধ্যমে চলাচল করে, সেটা হচ্ছে তোমার পরিচালন পদ্ধতি। হালকা হালকা করে মনে রাখো, তাহলে হবে। পরীক্ষাতে সাধারণত খুব একটা আসে না, কিন্তু যদি চলে আসে, যেহেতু সিলেবাসে একটু আছে আমাদের বিকিরণ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো যেগুলো শুধু খালি আসে সেগুলোই আমরা দেখবো এমন তো না, নলেজের জন্য সবকিছু নিতে হবে। ওকে, ধরো এটা সূর্য, তাহলে সূর্য থেকে যে আমাদের তাপ আসছে, ধরো এখানে তোমার হ্যাঁ আমাদের ইমরানি ধরে নাও এটাকে। হুম তারপরে ধরো এখানে সুপারি গাছ আছে, ভূপৃষ্ঠ ধরে নাও এটা, ঠিক আছে। এখানে ধরো বাড়ি আছে, কারিটা বাড়ি আছে, এভাবে ধরে নাও। তো সূর্য থেকে যে পদ্ধতিতে তাপ আমাদের ভূপৃষ্ঠে আসে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে বিকিরণ পদ্ধতি। তো সূর্য থেকে যে তাপ আসতে, এখানে দেখো মিডিয়ার প্রয়োজন হচ্ছে, এখানে মিডিয়া প্রয়োজন হচ্ছে, এখানে মিডিয়ামের প্রয়োজন হচ্ছে, এখানে কঠিন মাধ্যমের প্রয়োজন হয়েছে, এখানকার মাধ্যমটা কি কঠিন, এখানে হচ্ছে কি তরল বা গ্যাস, তরল বা গ্যাস, তরল বা গ্যাসের মধ্যে হচ্ছে পরিচালন হয়। বা আগেকার দিনে দেখবো হারিকেল গুলো আছে, লাঞ্ছন গুলো যে আছে, ঠিক আছে, তার কিছুক্ষণ উপরে দেখবো যে তরলের উপরে একটা লিকার বয়ে যেতে হবে, আর হারিকেলের উপর দিয়ে, ওটা হচ্ছে পরিচালন পদ্ধতি। কিন্তু দেখো, সূর্য থেকে যে তাপ আসছে সেটাতে কোনো মাধ্যমের মধ্য দিয়েও আসে না, কোনো মাধ্যমের প্রয়োজনই হয় না, শূন্য স্থানের মধ্যে দিয়ে চলে আসতে পারছে। কোন স্থান? শূন্য স্থান। তাহলে শূন্য স্থানের মধ্যে মাধ্যমে চলে আসতে পারে, ঠিক আছে। কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, না কঠিন, না তরল, না গ্যাস, ঠিক আছে, কারোর উপরে ডিপেন্ডেন্ট করবে। তাহলে তোমাকে যদি বলে তাপের কোন পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে তোমাকে বলতে হবে আনসার কি, বিকিরণ। কি বলবে? বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, না কঠিন, না তরল, না গ্যাস। তাহলে হচ্ছে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে তাপ চলাচল করতে পারে। এটা একটা তুমি জিকে হিসাবে মনে রাখো, 8 মিনিট 20 সেকেন্ড মোটামুটি সময় লাগে। সূর্য থেকে তাপ ভূপৃষ্ঠে আসতে কতটা সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। হুম 8 মিনিট। আর ওটা তুমি যেটা বলছো 34%, মানে 34% যেটা ব্যাক চলে যায়, সেটা হচ্ছে অ্যালবার্টের ঘটনা, ওটা তো জিওগ্রাফিক্যাল ঘটনা। 34% ব্যাক চলে যায়, 60, তার মানে কত হচ্ছে, 66% হচ্ছে ভূপৃষ্ঠ আসছে, আর বাকি 34% ব্যাক চলে যায়, ওটা হচ্ছে অ্যালবেডো। অ্যালবেডোর ব্যাপারটা আলাদা। আমি বলছি কি, তোমার তাপ যে ভূপৃষ্ঠ, সূর্য থেকে ভূপৃষ্ঠে তাপ আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, 8 মিনিট 20 সেকেন্ড তাপ লাগে। তার মানে কি, যে পদ্ধতিতে তাপের, যে পদ্ধতিতে বা তাপ চলাচল, যে পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়া ভূপৃষ্ঠে তাপ আসে, সেটা হচ্ছে তোমার বিকিরণ, ঠিক আছে। সূর্য থেকে যে তাপ আমাদের ভূপৃষ্ঠে আসছে, সেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর তরল বা গ্যাসের ক্ষেত্রে কার প্রয়োজন হয়? পরিচালন পদ্ধতিতে। আর কঠিন পদার্থের প্রয়োজন হয় পরিবহন পদ্ধতিতে। তাহলে তাপ চলাচল করে তিনটি পদ্ধতি, একটা হচ্ছে পরিবহন, পরিচালন এবং বিকিরণ। এটা হালকা হালকা করে দেখে নেবে, মাধ্যমিকে খুব একটা আসে না, তবে আসবে না বললি যে জানতে হবে না এমন তো কোনো কথা না। আর এটা মাঝে মধ্যে আসে, কোন পদ্ধতিতে তাপের পরিচালন, তাপের পরিবহন কি, তাপ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, বিকিরণ, বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আরেকটা জিনিস দেখে নাও, আগেকার দিনে গরুর গাড়ি যে ছিল, গরুর গাড়ি যে চাকা থাকতো, চাকাতে দেখবো লোহার একটা বেল্ট লাগানো হতো এখানে, ঠিক আছে, লোহার কি একটা বেল্ট লাগানো হতো এখানে। তো লোহার যে বেল্ট লাগার সময়, অথবা ধরো তুমি এটা হচ্ছে বায়োমেট্রিক্যাল স্ট্রিপ, যেগুলো আর কি দ্বিধাতব পাত, কি বলা হয়? দ্বিধাতব পাত, দ্বিধাতব, দ্বিধাতব পাত বা বাইমেটালিক, বাই মেটালিক স্ট্রিপ, এগুলো হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ আর কি। ওকে, বায়োমেটালিক স্ট্রিপ।
ধরো না এটা হচ্ছে তোমার উপরেরটা হচ্ছে তামা, এটা হচ্ছে কি কপার, আর নিচেরটা হচ্ছে ধরো তোমার কি লোহা, লোহা। কিন্তু তুমি এদের দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, ক্ষেত্রফল সবগুলো তুমি ধরো সমান রেখে দুটো পাতকে রিভেট করে, দুটো পাতকে কি রিভেট করে যোগ করা হবে বা জোড় দেওয়া হবে, রিভেট করে তুমি জোড় করা হবে, তাহলে যে পাতটা তৈরি হয় তাকে বলা হয় কি তোমার দ্বিধাতব পাত। তাকে কি বলা হয়? দ্বিধাতব পাত। দ্বিধাতব কেন বললাম? দুটো ধাতুর প্রয়োজন হলো এখানে, একটা কপার নিলাম আর একটা হচ্ছে লোহা, কিন্তু কি নিলাম বললাম আমি, একই দৈর্ঘ্য নেবে, একই প্রস্থ, এবং একই উচ্চতা বরাবর বা আয়তন বরাবর। দুটো পাতকে, দুটো আলাদা পাতকে যদি রিভেট করে জোড় লাগানো হয়, তাহলে যে দণ্ডটি পাওয়া যাবে বা যে পাতটা পাওয়া যাবে তাকে বলা হয় কি দ্বিধাতব পাত। ঠিক আছে? তো এই দ্বিধাতব পাতকে কাজে লাগিয়ে কিন্তু লোহা, গাড়ির চাকা, লোহার গরুর গাড়ির যে চাকা আছে, বেল লাগানো হতো আগে। আমরা এগুলো ছোট থাকতে খুব দেখেছি। ঠিক আছে? হিট দিতে হতো আগে, লোহার বেলটাকে আগে হিট দিলে কি হয়? প্রসারণ হবে। ঠিক আছে? তারপরে চাকাটা ওখানে রেখে দিয়ে জল দিয়ে অথবা ঠান্ডা করে দিলে কিছুক্ষণ পরে দেখবা কি ঠান্ডা হলে তাপে প্রসারণ ডিক্রিজ হয়ে যাবে, তারপরে বেগটা হয়ে যাবে শক্ত করে চাকার মধ্যে লেগে যেত। ঠিক আছে? তো এরকম হচ্ছে আমাদের বায়োমেটালিক যে স্ট্রিপ আছে দ্বিধাতব পাত, সেম ঘটনা। ওকে? অথবা তুমি তামাটাকে যদি উপরে নাও আর লোহাটাকে ধরো উপরে নিলে আর তামাটাকে তুমি ধরো ভিতরে নিলে, সেক্ষেত্রে ধরো তুমি একটু বাঁকা করে নিলে, ধরো এখানে ধরো তুমি তামা নিয়ে নিলে আর এখানে তুমি ধরো লোহা নিলে, এভাবে পাতটা তৈরি করা যায়। তবে সাধারণত যে পদার্থের দেখবে তাপীয় প্রসারণটা বেশি, একই উষ্ণতা বৃদ্ধির জন্য সেটাকে হচ্ছে বাইরে নেওয়া হয়। সেটা কি না হয়? বাইরে নেওয়া হয়। এগুলো রেল লাইনের ক্ষেত্রেও এই নিয়মগুলো খুব ফলো করা হয়। ঠিক আছে? মনে রাখবে। তো সাধারণত তামার হচ্ছে একক উষ্ণতা বৃদ্ধির জন্য লোহার থেকে তামার প্রসারণটা বেশি, ওই জন্য তামাটাকে কি করা হয়? বাইরে নেওয়া হয় আর লোহাটাকে ভিতরে নেওয়া হয়। দ্বিধাতব পাত কাকে বলে তাহলে? দ্বিধাতব পাত কাকে বলে? দুটি ধাতু একই দৈর্ঘ্য, একই প্রস্থ এবং উচ্চতা অথবা আয়তন বিশিষ্ট দুটি পাতকে ডিভাইড করে, হ্যাঁ, জোড় লাগানো হলো। এই যে দ্বিধাতব পাতটা, যেটা পাত পেলা জোড় লাগানো পাতটা, এই পাতটাকে বলা হয় দ্বিধাতব পাত বা বায়োমেটালিক স্ট্রিপ বলা হয়। এটা হচ্ছে কি রিওস্ট্যাট যে যন্ত্র আছে, কি উষ্ণতা নিয়ন্ত্রক একটা যন্ত্র, রিওস্ট্যাট বা রিওস্ট্যাট স্টেটও বলতে পারো, রিওস্ট্যাট যে যন্ত্র, বা থার্মোস্ট্যাট বলতে পারো। কি থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট বা থার্মোস্ট্যাট, স্টেট বলতে পারো। থার্মোস্ট্যাট যন্ত্রে তোমার হচ্ছে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। মনে রাখবে থার্মোস্ট্যাট, এটা হচ্ছে কি উষ্ণতা নিয়ন্ত্রক একটা যন্ত্র, থার্মোস্ট্যাট। ওকে, আজকে এটুকু থাকলো। তারপরে আমরা যেটুকু বাঁচল মোটামুটি আর একটা ক্লাসে মোটামুটি আমি টেনে দেওয়ার চেষ্টা করবো, তাহলে তারপর ঘটনা শেষ হয়ে যাবে। এখান থেকে মোটামুটি 5 মাস কাউন্ট করবে। ওকে, ঠিক আছে, থাক তাহলে আজকে এইটুকু।